সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি। আর 30 তারিখে দাঁড়িয়ে আছি, মানে আর হাতে একটা দিন পড়ে রয়েছে, 36 ঘন্টার থেকেও কম সময়ই পড়ে রয়েছে, যার মধ্যে আমাদের ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাবে এবং মোটামুটি যত যা কিছু প্লেয়ার আসা যাওয়া যারা কন্ট্রাক্টেড রয়েছে তাদের যাতায়াতটা বন্ধ হয়ে যাবে এবং অবশ্যই যে টিমগুলোতে প্রবলেম রয়েছে তারা তাদের মতো করে আপাতত গুছিয়ে নিতে শুরু করেছে। এবং কালকে ভিডিও শেষ করার পর থেকে যে কটা আপডেট এই মুহূর্তে ঢুকেছে, যা কিছু ফ্রেশ ব্যাপার হয়েছে, পুরনো ব্যাপারকে পরিষ্কারভাবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে দেখেছি, সব কিছু নিয়ে কথা বলবো এবং মোটামুটি যা কিছু রুমার চলছে সেইগুলো নিয়ে কী কী আপডেট রয়েছে, কী কী ইনফরমেশন রয়েছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। দেখো, শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে কালকে ভিডিওর পরেই একটা আপডেট আছে যে নাসর আল খায়াতি এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাই সিটিএফসি তাকে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে পার্ট ওয়েজ করে নিয়েছে তার সাথে। যদিও আল খায়াতির সাথে অন্য একটি আইএসএল ক্লাবের কথাবার্তা চলছিল, গেস করতে পারো কোন ক্লাব, কাদের অ্যাটাকিং মিডফিল্ডের ইমিডিয়েট বেসিসে প্লেয়ার দরকার ছিল, বাট সেই ক্লাবে কিন্তু আল খায়াতি জয়েন করেনি। রাদার কি কোনো আইএসএল বা ইন্ডিয়ান কোনো ক্লাবে আল খায়াতি জয়েন করছে না, ফিরে যাচ্ছে ইউরোপে, সম্ভবত নেদারল্যান্ডেরই কোনো ক্লাবে আল খায়াতি আবারও ফিরে যেতে পারে। নেক্সট যে আপডেটটা, সেটা অবশ্যই গত কয়েকদিন ধরে আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম যে হায়দ্রাবাদের ঘরটা খুব বাজেভাবে ভাঙতে চলেছে এবং সেখানে একজন দুজন প্লেয়ার না, এক ঝাঁক প্লেয়ার কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। অলরেডি আমরা দুজন প্লেয়ারকে লোন আউট হতে দেখেছি, বাট যে চারজন প্লেয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ক্লাবের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সরাসরি এআইএফএফের কাছে জাস্টিসের জন্য পৌঁছে গেছিল, তাদের কিন্তু এনওসি দিয়ে দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে ফ্রি এজেন্ট। চিংলেনসানা সিং জয়েন করেছে বেঙ্গালুরু এফসিতে এবং সেটাও একটা রেকর্ড ডিল ইন দ্য সেন্স যে আজ অবধি আমাদের কোনো ইন্ডিয়ান প্লেয়ার প্রথম কন্ট্রাক্টে এত বড় কন্ট্রাক্ট কিন্তু সই করেনি। 5.5 ইয়ার্স, ইটস আ হিউজ ডিল। এবং মনে আছে যাদের যে এই সিজনের শুরুতে যখন ট্রান্সফার উইন্ডো খোলা ছিল, সামার ট্রান্সফার উইন্ডোর সময়, তখনই কিন্তু বেঙ্গালুরু এফসির একটা বিরাট ডিমান্ড ছিল এবং এখানে কোথাও মনে হচ্ছে যে হায়দ্রাবাদ কিন্তু ফেল করতে শুরু করে। হায়দ্রাবাদ যদি বুঝতে পেরেছিল যে ওদের একটা ডাউনফল আসছে, তাহলে এই এত প্লেয়ারের ডিমান্ড ছিল মার্কেটে, সেখানে শুধুমাত্র ওরা আকাশ মিশ্রাকে ছেড়েছিল। আমি জানি না কেন চিংলেনসানা বলো, হিতেশ শর্মা বলো বা মোহাম্মদ ইয়াসির বলো, এই যে প্লেয়াররা, তাদের কিন্তু মার্কেটে তখন হিউজ ডিমান্ড ছিল। কেন তাদের তখন তারা ছাড়লো না? তাহলে একটা মোটামুটি মানিটারি রিকভারি তারা করতে পারতো। এবং যে শুরু থেকে বেঙ্গালুরু একটা টপ টার্গেট ছিল চিংলেনসানা সিং, এটা আমরা বারবার জানতাম, আমরা কথা বলেছি অলওয়েজ। আমি বারবার বলেছি যে এই জিনিসটা কোথাও কিন্তু ভালো হতে যাচ্ছে। আমি যদি ন্যাশনাল টিমের অ্যাসপেক্ট ধরি, তাহলে একটা জিনিস যে আমাদের দেশের যে টপ 4-5 ডিফেন্ডার্স রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে ডিফারেন্ট ক্লাবে খেলবে। এটা একটা ভীষণভাবে জরুরি দরকার। আমরা বারবার বলি যে স্ট্রাইকারদের কথা, কিন্তু আমরা ভুলে যাই যে ডিফেন্সেও কিন্তু আমাদের স্টেবিলিটি লাগবে। সন্দেশ ঝিঙ্গান যতদিন রয়েছে ঠিক আছে, বাট তারপরে কিন্তু পুরো ইয়াং প্লেয়ারে ভর্তি, তাদের হয়তো সেইভাবে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সও থাকবে না। তো কোথাও যদি সেই প্লেয়াররা নিজেদের রেসপেক্টিভ ক্লাবে রেগুলার বেসিসে 100% করে গেম টাইম পায় এবং একজন করে বিদেশি ডিফেন্ডারের পাশে খেলতে থাকে, তাহলে তাদের কনফিডেন্স বলো, কোয়ালিটি বলো, সব কিছুই কিন্তু সমানভাবে এগোতে থাকবে। এবং একটা সেম টিমে যদি ন্যাশনাল টিমের দুজন কোয়ালিটি ডিফেন্ডার ঢুকে যায় এবং তাদের যদি গেম টাইমে ক্ল্যাশ হয়, তাহলে সেটা আলটিমেট আমাদের ন্যাশনাল টিমকে ক্ষতি করবে। কারণ এই মুহূর্তে আমাদের যেটা মেন ফোকাস, যে প্রত্যেকটা পজিশনে ডিফেন্স, সেন্ট্রাল মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড এবং যেটা আরও বেশি করে দরকার, সেটা হচ্ছে স্ট্রাইকারে। সেখানে ভীষণভাবে কিন্তু প্লেয়ার আমাদের লাগবে এবং প্রত্যেকটা প্লেয়ার যেন তাদের রেসপেক্টিভ ক্লাবে গেম টাইম পায়, এটা দেখাটা প্রত্যেকটা ক্লাবেরও দরকার রয়েছে। এবং প্লেয়ারদের যখন ক্লাব চয়েসের ব্যাপার থাকে, তখনও কিন্তু তাদের সেই ব্যাপারটা দেখার রয়েছে। অনেক ফ্যানকে আমি বারবার বলতে শুনি যে এই প্লেয়ারটাকে কেন আমার ক্লাব পেলো না। মাথায় রাখতে হবে যে অলরেডি যদি সেই পজিশনে তোমার একজন এস্টাবলিশড প্লেয়ার থাকে, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরওয়ার্ড, যেই হোক না কেন, তাহলে সেই প্লেয়ারটাকে নিয়ে তুমি কী করবে? হয়তো তোমার ক্লাবের বেসিসে সেই প্লেয়ারটা এসে গেম টাইমে ক্লাস করলো, তুমি হয়তো পার্সোনালি হ্যাপি হলে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ন্যাশনাল টিমের প্রশ্নটা আসবে, তখন কিন্তু কোথাও গিয়ে সেই দুজন প্লেয়ারই নিজেদের যে পোটেন্সিয়ালে পারফরমেন্সটা রয়েছে, সেটাকে তারা করতে পারবে না। তো এটা যত কমবে এবং যত আমাদের আইএসএলের ক্লাবের সংখ্যাটা বাড়বে, আই হোপ সেটা আমাদের জন্য ভালো হবে। দ্বিতীয় যে প্লেয়ার সানার পর, সেটা হচ্ছে অবশ্যই হিতেশ শর্মা। হিতেশের তো আগেই ব্যাপার ছিল যে লোনে ওড়িশাতে মুভ করছে এবং আমরা জানতাম 2024 অবধি তার কন্ট্রাক্ট রয়েছে, সেটা শেষ হয়ে গেলে ওড়িশা তাকে পার্মানেন্টলি সই করিয়ে নেবে। বাট লোন হচ্ছে না, তাকে পার্মানেন্টলি কিন্তু সই করানো হচ্ছে, যেহেতু সানা, হিতেশ, নিখিল এবং নিম দর্জি এই চারজন প্লেয়ার এএফএফের তরফ থেকে এনওসি পেয়ে গেছে, তারা ফ্রি এজেন্ট। তো এই চারজন প্লেয়ার যে চারটে ক্লাবে যাবে, তারা কিন্তু ভীষণভাবে লাভ করলো। হিতেশ শর্মা 2.5 বছরের চুক্তিতে কিন্তু সই করছে।
ওড়িশা এফসিতে এবং তার অলরেডি ট্রেনিং স্টার্ট হয়ে গেছে। নেক্সট যে ওড়িশা এফসির ম্যাচ রয়েছে সেই ম্যাচে আমরা হিতেশকে দেখতে পাবো। এই ক্ষেত্রে হিতেশের ডিলটা ইস্টবেঙ্গল অনেক দিন ধরে হয়তো সবাই ভেবেছে, চেষ্টা করেছে, বাট আজকে মার্কাস জানিয়েছে যে হিতেশকে কোনোভাবেই অ্যামং দ্য টপ টার্গেটসে ইস্টবেঙ্গল রাখেনি। আমার কাছে খুব সারপ্রাইজ লেগেছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যা আপাতত ইস্টবেঙ্গলের টিম রয়েছে সেখানে হিতেশের মতো একটা প্লেয়ার কিন্তু ভীষণভাবে দরকার ছিল। প্লেয়ারটা ডিফেন্সিভ মিডফিল্ড বলো, সেন্ট্রালে বলো, অ্যাটাকিংয়ে বলো, প্রত্যেকটা পজিশনে খেলতে পারে এবং এই ধরনের ওয়ার্কলোড নিতে পারা প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে ভীষণভাবে দরকার ছিল। বাট কেন হিতেশের জন্য ইস্টবেঙ্গল মুভ করেনি, সিরিয়াসলি খুব আননোন ব্যাপার। তবে অবশ্যই মার্কেটের রুমার ছিল যে হিতেশের জন্য ইস্টবেঙ্গল কিন্তু যাচ্ছে, তাকে পাওয়ার জন্য চেষ্টা করছে, বাট সেটা কিন্তু কখনোই রিয়েলিটিতে ছিল না বলে আজকে জানা গেছে। যদিও ওড়িশা এফসির টার্গেটটা বোঝা গেছে যে কেন এত মিডফিল্ডে ওরা জ্যাম করে রাখছে, যেহেতু এফসি কাপটাকে ওড়িশা এফসি আপাতত বড় করে দেখতে চাইছে, তো সেই ক্ষেত্রে ঠিক আছে। এবং যেহেতু লং প্রজেক্টের ব্যাপার, 2.5 বছরের চুক্তি ছোটোখাটো কোনো ব্যাপার না, তো হিতেশের ক্ষেত্রে কিন্তু ঠিকই হলো। থার্ড যে প্লেয়ার সেটা হচ্ছে নিম দর্জি। কোথায় যাবে এখনও অবধি কিন্তু কোনোরকমভাবে রুমার উঠে আসেনি। তবে হ্যাঁ, একটা জিনিস হতে পারে যে এফসি গোয়াতে নিম দর্জি জয়েন করতে পারে। দুটো কারণ রয়েছে। নাম্বার 1 সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গানের একটা প্রপার ব্যাকআপ অবশ্যই মানোর রোকা তিনি পেয়ে যাবে। এবং সেকেন্ড যে ব্যাপারটা, যেটা আমি কাল থেকে বলে আসছি, যে আপাতত কিন্তু রুমার রয়েছে মার্কেটে যে সন্দেশ ঝিঙ্গান গোটা রিমেনিং সিজনের জন্য রুলড আউট হয়ে গেছে তার নি ইঞ্জুরির জন্য, যেটা এসিএল ইঞ্জুরিতেও রূপান্তর হয়ে গেছে বলে আপাতত শোনা যায়, যদিও অফিসিয়ালি কনফার্মেশন কিন্তু নেই। বাট এটা যদি হয় তাহলে কিন্তু নিম দর্জির যে সিগনেচার সেটা অবশ্যই গোয়া সিকিউর করতে চাইবে। বাকি ম্যাক্সিমাম টিমে হয়তো গেলে সেকেন্ড চয়েস হবে, তবে গোয়াতে গেলে যদি সন্দেশ ঝিঙ্গানের এই সিচুয়েশন হয় তাহলে সেখানে কিন্তু ফার্স্ট চয়েস নিম দর্জির হওয়ার ক্ষমতা রয়েছে। তার হাইট বলো, ফিজিক বলো, সিরিয়াসলি টপ নচ। তো কোথাও মানোরোকার সাথে আবারও কাজ করার সুযোগ পাবে, এটাকে নিম দর্জি হয়তো হাতছাড়া করার চেষ্টা করবে না, যদিও নিমকে নিয়ে মার্কেটে কোনো রকম রুমার কিন্তু নেই। লাস্ট যে প্লেয়ারটা সেটা হচ্ছে নিখিল পূজারি। 3টে ক্লাব এই মুহূর্তে মুভ করছে নিখিল পূজারির জন্য। আমরা আগে থেকেই জানতাম ইস্টবেঙ্গল, মুম্বাই তারা ছিল, বেঙ্গালুরু এফসিও কিন্তু সেই জায়গাতে রয়েছে এবং এই 3টে ক্লাবের মধ্যে কোথাও একটা আজকে সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু নিখিল পূজারি সই করবে। অবশ্যই দীর্ঘ সময় ধরে ইস্টবেঙ্গল একটা অ্যাডভান্স সিচুয়েশনে ছিল। এখন যেটা মনে করা হচ্ছে যে মুম্বাই একটা অ্যাডভান্স স্টেজ নিচ্ছে। এখানে দুটো রিজন। নাম্বার 1 সেটা হচ্ছে নিখিল পূজারি নিজের যদি দিকটা দেখে তাহলে দেখবে একটা লং প্রজেক্টে সই করা, এবং 2 মুম্বাই যদি দেখে তাদের বিহাফে কি এখানে বেনিফিট হয়েছে, তাহলে অবশ্যই রাহুল ভেকে তার চলে যাওয়ার পর কিন্তু ন্যাশনাল টিমেরই একজন ডিফেন্ডারকে তারা লং প্রজেক্টে রাখতে পারবে। তো দুদিকেই কিন্তু প্লেয়ার এবং ক্লাবের ক্ষেত্রে লাভ রয়েছে। ইস্টবেঙ্গলে অলরেডি দেখো রাইট ব্যাকে নিশু কুমার রয়েছে, রাকিব রয়েছে, ইভেন খাবরা চোট সারিয়ে ফিরে এলে কিন্তু খাবরাও রয়েছে। তো সেখানে বিরাট কিছু ডিমান্ড নেই যে লাগবেই এরকমটা ব্যাপার, যতটা হয়তো মুম্বাইয়ের রয়েছে ততটা হয়তো ইস্টবেঙ্গলের নেই। এবং ইস্টবেঙ্গলে এই টিমটাতে এই প্লেয়াররা কিন্তু ভালো খেলছে। তবে অবশ্যই এটা ঠিক কথা যে নিখিলের মতো একটা প্লেয়ার এসে যাওয়া মানে অবশ্যই ডান দিকে যে শক্তি রয়েছে সেটা ইস্টবেঙ্গল অনেকটা বেড়ে যেত। বাট সেটা যদি নাও হয় তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার রয়েছে যারা তারা কোয়ালিটি ডেলিভারিটা করতে পারবে। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় যে হিতেশ শর্মার যে ডিল, এটা যদি ইস্টবেঙ্গল চাইতো ক্র্যাক করতে, সেটাও ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে একটা ভালো ডিল হতে পারতো। এর পরের ব্যাপারটা যেটা আগে থেকেই কনফার্মড হয়েছিল সেটা হচ্ছে যে বোরহা হেরেরা গোয়াতে চলে গেছে এবং টিমের সাথে কলকাতা আসেনি, কারণ ওড়িশা থেকেই তার ফ্লাইটটা কিন্তু গোয়ার দিকে মোড় নেয়। বাকি পুরো টিম যখন কলকাতার দিকে, তখন একমাত্র বোরহা কিন্তু চলে যায় গোয়ার দিকে এবং গোয়াতে গিয়ে প্র্যাকটিস তো স্টার্ট হয়ে গেছে। আজকে অফিসিয়ালি বোরহার যে সিগনেচার সেটাকে গোয়া অ্যানাউন্স করে দিয়েছে। আপাতত যে রিমেনিং সিজন সেটা লোন ডিলে থাকবে, বাট তারপর যেহেতু তার কন্ট্রাক্টও ইস্টবেঙ্গলের সাথে শেষ হয়ে যাচ্ছে, তো পার্মানেন্ট চুক্তিতে বোরহাকে সই করিয়ে নিতে গোয়ার খুব একটা অসুবিধা হবে না। এবং এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।